বুড়িগঙ্গা নদীতে জিঞ্জিরার থেকে মিটফোর্ড ঘাটে নৌকা চালিয়ে এপার ওপার যাত্রী পার করি। একদিন দুপুরবেলা ঘাটে আড্ডা দিচ্ছিলাম, ঠিক ওই সময় আমার এক পরিচিত লোক এসে আমাকে বলে, সিরাজ, একজনের উপকার করতে পারবি? কি ভাই বলেন? একটা লাশ ঢাকা থেকে ফরিদপুর নিয়ে যেতে পারবি তোর নৌকায় করে? লোকজনগুলো অনেক বিপদে পড়েছে, খুব বেশি টাকাও তাদের কাছে নেই, খুব গরিব মানুষ তারা। না করিস না। পাশে থাকা বন্ধু কোনো কিছু না ভেবেই বলে ওঠে, হ্যাঁ পারবো। আমিও আর না বলে পারলাম না, কারো উপকার করতে পারাটা সত্যি আনন্দের। অবশেষে আমরা 3 জন বন্ধু মিলে ঠিক করলাম 3 জনই যাব। শুনলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে লাশ আছে, সেখান থেকে ফরিদপুর জেলার কোনো এক গ্রামে নিয়ে যেতে হবে, যেটা এখন শরীয়তপুর। কথা ছিল লাশের সাথে একজন স্বজন যাবে। আর আমরা 3 মিতা বলতে আমাদের সাথে যে 2 জন বন্ধু ছিল তাদের দুজনেরই নাম সিরাজ, অর্থাৎ আমরা 3 জনই সিরাজ। কথাবার্তা শেষ করে সবাই বাড়িতে যাই। গোসল খাওয়া দাওয়া শেষে আসরের আজানের আগে সবাই ঘাটে ফিরব, যে কথা সেই কাজ হলো না। আমাদের মাঝে এক বন্ধু, সে আসলো না। খোঁজ নিয়ে জানলাম তার মা তাকে আসতে দেবে না। খুব যেই তো হলো, আমাদের উস্কিয়ে দিয়ে এখন সে নিজেই যাবে না। নিজেকে সামলে নিয়ে ভাবলাম দুজনেই যাব। যুবক ছিলাম, পালোয়ানের মতো শক্তি ছিল গায়ে, ভয় বলতে কিছুই চিনতাম না ওই সময়। আমার সাথে বন্ধুটা একটু সোজাসাপটাই ছিল, তবে খুব ভালো মনের মানুষ। হাসপাতালে রিচুয়াল শেষ করে লাশটা নিয়ে আসলো এবং তখন প্রায় সন্ধ্যা ছুঁই ছুঁই। এবার রওনা দেওয়ার পালা। হঠাৎ লাশের সাথে থাকা লোকটি 100 টাকা আমার হাতে দিয়ে খরচ করার জন্য বলল, আর বলল, আপনারা যান, আমার একটু কাজ বাকি আছে। আমি নারায়ণগঞ্জ ফতুল্লা ঘাট থেকে, যদিও আগে কখনোই এই দিকে নৌকা নিয়ে আসা হয়নি, তারপরেও আমি ফরিদপুরের ছেলে এবং একজন মাঝির বলে দেয়া ঠিকানা ভুল হতে পারে না। আবার নৌকা পেছনে বাইতে শুরু করলাম। প্রায় 1 ঘন্টা পর রাস্তা খুঁজে পেলাম। যেতে যেতে বালিগাঁও পার হয়ে দিঘির পাড়ের খালের কাছে এসে পড়েছি। দুজনেই ভাগাভাগি করে নৌকা চালাচ্ছি। এতক্ষণে বড় নদী পার হয়ে দিঘির পাড়ের সুর নদীতে গিয়ে পড়েছি। কিছুটা দূরে 2 পাশে নদীর পাড় দেখা যাচ্ছে, আর সেখান থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। একটু অস্বস্তি লাগছে, এই স্রোত আমাদের উল্টো দিকে, তাই নদীর পার ধরে নৌকা বাইতে লাগলাম। তাতে সময় একটু কম হবে। আমি মাঝে মাঝে লাশের গায়ে টিপ দিয়ে দেখি নরম হয়ে গেল কিনা। হঠাৎ হাতের বাঁ পাশের নদীর পার থেকে কেউ একজন আমাদের ডাকলো, ও মাঝি, মাঝি, নৌকা পারে ফেরাও, আমাকে একটু সামনে নিয়ে যাও, খুব বিপদে পড়েছি। হঠাৎ একটা অজানা ভয় আমাদের পুরো হৃৎপিণ্ড কাঁপিয়ে দিল। কি করব ভেবে পাচ্ছিলাম না। সিরাজ বলল, নৌকা ফিরাস না, ডাকাত হতে পারে। ওর কথা শুনে সেই মুরব্বির কথা মনে পড়ে গেল। ধুর, লাশের নৌকা ডাকাতেও ধরবে না, আমাদেরকে কে কি করবে? কি আছে যে নিয়ে যাবে? লোক যদি সত্যি বিপদে পড়ে থাকে? ওর কথায় কান না দিয়ে নৌকা পাড়ের দিকে ফেরালাম। আমি একটুও বুঝতে পারিনি যে আমার জীবনে কত বড় একটা ভুল সিদ্ধান্ত আমি নিলাম। আমি বুঝতে পারিনি কি অপেক্ষা করছে আমার জন্য। গিয়ে দেখলাম সাদা আলখেল্লা পরা লোক, মুখ ভর্তি দাঁড়ি, শুধু মাথায় টুপি নেই। আমাদের দেখে বলল, আমাকে একটু নিয়ে যাবেন? আমি লাশের পাশে বসে সূরা পাঠ করব, আমারও উপকার হলো, আপনাদেরও উপকার হবে। এমনভাবে বলল যে আগে থেকেই জানে আমরা লাশ নিয়ে যাচ্ছি। আমিও বোকার মতো কোনো কিছু না ভেবে বললাম, আসেন। বলা মাত্রই ধপাস করে নৌকায় উঠে গেল। বললাম আমাদের পাশে এসে বসতে, কিন্তু সে আসলো না। বলে, আমি এখানেই বসি। আর কিছুই বললাম না। কোথায় নামবে তাও জিজ্ঞেস করলাম না। আমার অনেক ক্লান্তি লাগছিল, তাই পাশে থাকা বন্ধুকে নৌকা বাইতে দিলাম আর আমি নিচে বসলাম। ক্লান্তিতে হঠাৎ চোখটা একটু লেগে এসেছে। কতক্ষণ ঘুমিয়েছিলাম খেয়াল নেই। হঠাৎ কারো হাতের ঝাঁকুনিতে ঘুম ভাঙল। চোখ মেলে দেখলাম বন্ধু এক হাতে বৈঠা ধরে নিচে নেমে এসেছে, আর তার চোখে মুখে ভয় আর আতঙ্কের ছাপ। আমাকে হাতের ইশারা দিয়ে কিছু একটা দেখাচ্ছে।
নৌকার ওই প্রান্তে আমি ঘুরে তাকিয়ে নিকোষ কালো অন্ধকারের মাঝে হ্যারিকেনের মিটিমিটি আলোতে স্পষ্ট দেখলাম এক অমানবিক পৈশাচিক নির্মম কাণ্ড। দেখলাম সেই লোকটি শুয়ে থাকা মৃতদেহটির বুক চেড়ে কি যেন বের করে খাচ্ছে। কি দেখছি, কেন দেখছি, আদৌ সত্যি নাকি কিছুই বুঝতে পারছি না। এটা কি কল্পনা কিনা তাও ভেবে পাচ্ছি না। রাতের গুমোট অন্ধকারটা যেন তীব্র থেকে তীব্র হতে লাগলো। চারিদিকে হঠাৎ স্তব্ধ হয়ে গেল। ঝিঝি পোকার ডাক যেন আর শোনা যাচ্ছে না। পরখ করে দেখলাম ওই লোকটা লাশের একটা অঙ্গ খেতে শুরু করলো। দাদিরানির মুখে শোনা সেই আদমখোরের একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে। এটাই কি সেই আদমখোর? দাদির মুখে শোনা সেই রহিম কাকার মতো আমাকেও কি মেরে ফেলবে? শুনেছি লাশ খাওয়ার পর পাশে যে লোক থাকে তার উপর আক্রমণ করে। বুঝতে পারলাম জীবনে এক চরম পর্যায়ে এসে পৌঁছেছি। হয়তো মৃত্যু আজ অনিবার্য। বাবা মা ও সদ্য বিয়ে করা স্ত্রীর কথা খুব মনে পড়ছিল। এত ভয় জীবনে কখনো পাইনি। যত প্রকার সুরাজানি সব মনে মনে পড়তে লাগলাম। নিজেকে অসহায় মনে হচ্ছিল। বন্ধুর কথা নাই বা বললাম। নিজেকে কোনো রকমের সামলে নিয়ে বন্ধুকে ফিসফিস করে নৌকা পাড়ের দিকে নিয়ে যেতে বললাম। আর চোখের সামনে সেই পৈশাচিক ঘটনা দেখতে লাগলাম। কখনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গে হাত দিচ্ছে, কখনো সেগুলো খাচ্ছে। কি বিভৎস সেই দৃশ্য! এদিকে নৌকা যেই না পাড়ের খুব কাছাকাছি চলে এসেছে তখন সেও হয়তো বুঝতে পেরেছে আর ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকিয়েছে। ঠিক তখনই স্পষ্ট চেহারা দেখতে পেলাম। যাকে একটু আগে নৌকায় উঠালাম তার সাথে এর কোনো মিল নেই। চেহারাটা মনে হচ্ছে আগুনের ঝলসে যাওয়া, চোখ দুটো টকটকে লাল আর মুখ দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। হঠাৎ এক ভয়ঙ্কর মুচকি হাসি দিল। এতক্ষণে নৌকা পাড়ে ফিরে গেছে। দুজনে একসাথে প্রাণপণে লাফিয়ে নেমে পড়লাম। তারপরে দৌড়াতে লাগলাম। প্রাণপণে দৌড়ে চলেছি খাল, বিল, নদী পার হয়ে। আর পেছন থেকে সেই আদমখোরের অট্টহাসি শোনা যাচ্ছে। কতক্ষণ দৌড়েছি মনে নেই। দৌড়াতে দৌড়াতে একটা সময় দূরের লোকালয় চোখে পড়ল। ধরে যেন প্রাণ ফিরে এলো। ঠিক তখনই পেছন থেকে কেউ ঘাড় চেপে ধরে। পা আটকে যায়, শরীরটাও নিস্তেজ হয়ে যায়। পেছনে তাকিয়ে দেখি সেই আদমখোর। কি ভয়ানক ছিল তার চেহারা! ফোঁস ফোঁস করছে যেন আস্ত চিবিয়ে খাবে আমাকে। তার অত্যন্ত ভয়ানক চেহারা দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসলো। জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন ভোরের আলো ফুটে গেছে। দেখলাম অনেক মানুষ আমার পাশে দাঁড়িয়ে আছে। একজনকেও চিনি না। একটু পরে সিরাজকেও সেখানে দেখতে পেলাম। ঘাড় প্রচণ্ড ব্যথা করছে। সেখানে 5 আঙুলের ছাপ। যাক, বেঁচে আছি ভেবেই খুশিতে আত্মহারা। তারপরে সম্পূর্ণ ঘটনা বন্ধুর মুখ থেকে শুনলাম। আমার বন্ধু বলছে, তোকে যখন ওই আদমখোরটি ধরে ফেলেছে আমি পেছনে ঘুরে তাকাই এবং দেখি সে তোকে ধরেছে। আমি দৌড়াতে দৌড়াতে ওই গ্রামে গিয়ে চিৎকার চেঁচামেচি করি। আমার চিৎকার শুনে গ্রামের লোক বের হয়ে আসে। আমি সংক্ষেপে ওনাদের ঘটনা খুলে বলি। তারা ওই আদমখোরের বিষয়ে পরিচিত ছিল। একজন চেঁচিয়ে বলে ওঠে, গোয়াল ঘরে যতগুলো গরু আছে সবাই গরুগুলোর বাঁধন ছেড়ে দাও। ঠিক তাই করা হলো। সবাই গরুর বাঁধন খুলে দিল। গরুগুলো এদিক ওদিক পাঠিয়ে দিল। গরুগুলো পাগলের মতো ছুটতে আরম্ভ করলো এবং গ্রামের সবাই পিছে পিছে ছুটতে লাগলাম। গিয়ে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস, আদমখোর নেই। তারপর তোকে আমরা নিয়ে আসি। সারা রাত গ্রামবাসীর চেষ্টায় সকালে তোর জ্ঞান ফেরে। তারপর গ্রামবাসীর মুখে শুনলাম আদমখোর নাকি গরুকে অনেক ভয় পায়। আদমখোরের সাথে গরুর পূর্ব শত্রুতা আদতেও আছে কিনা বা এগুলো সত্য কিনা আমি জানি না। তারপর গ্রামবাসী আমাদের সাথে সেই নৌকা এবং লাশের খোঁজে সেই নদীর পাড়ে যায়। গিয়ে দেখি নৌকা নদীর পাড়েই আছে, লাশও আছে, কিন্তু লাশের চোখ নেই, দুটো পায়ের পাতার অংশটি নেই এবং বুক চিরে কলিজাটাও বের করে নেওয়া হয়েছে। সব মিলিয়ে এক ভয়ানক দৃশ্য ধারণ করেছে, যা দেখে গ্রামের মানুষগুলো শিউরে উঠেছিল। তারপর গ্রামের মানুষের সহযোগিতায় 2জন সাহসী ব্যক্তি আমাদের সাথে দেয়া হয়। তাদের সাথে নিয়েই লাশ নিয়ে গন্তব্যে পৌঁছাই প্রায় বিকেলের দিকে। সেখানে গিয়ে দেখি যে মানুষটি আমাদের সাথে ফতুল্লা ঘাট থেকে ওঠার কথা ছিল সে আমাদের আগেই পৌঁছে গেছে বাড়িতে। নিজের রাগটা আর কন্ট্রোল করতে পারলাম না। তার কলার ধরে দিলাম কয়েকটা চড়। গ্রামবাসী আমাদের ঠান্ডা থাকতে বলল, মাফ চেয়ে নিল আর রাতে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনা শুনল। সেই রাত সেই 2জনকে সাথে নিয়ে সেখানে কাটালাম।
পরদিন সকালে আমাদের 300 টাকা ভাড়া নিয়ে সেখান থেকে রওনা হলাম। বিকেলে সেই গ্রামে এসে পৌঁছালাম যে গ্রামের মানুষের উসিলায় মহান আল্লাহ পাক আমাদের জীবন দান করেছেন। সেদিন রাত আবার সেই গ্রামে থেকে পরদিন সকালে রওনা হয়ে সন্ধ্যায় ঢাকা এলাম। বাসায় এসে কাউকে কিছু বলিনি, যদি মা বাবা বকাবকি করে। অনেক দিন রাতে ঘর থেকে বের হতে পারেনি, একটা ভয় সারাক্ষণ তাড়া করে বেড়াতো। অনেক দিন রাতে সেই পৈশাচিক ঘটনা স্বপ্নে দেখতাম। দিন দিন শুকিয়ে যাই, খেতে পারি না, সারাক্ষণ ভয় লাগে। এদিকে আমার বন্ধু আল্লাহর রহমতে ভালোই আছে, কিন্তু আমি ভালো নেই। অনেক ভয় পেলাম, মাকে সব খুলে বললাম। মা খুব বকলো, এক মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে গেল। ইমাম সাহেব পুরো ঘটনাটা শুনলেন এবং বললেন, একটা দুষ্ট জিনের পাল্লায় পড়েছিলে, তবে এখন আর ভয় নেই। ঝাড়ফুঁক করে দিলেন। আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগলাম। তাই একদিন ওনার এলাকার বা গ্রামের মোট 18 জন মিলে নেশাব বা 3 দিনের জামাতে যায়। আমরা যারা তাবলিগ জামাতে গিয়েছি বা তাবলিগ সম্পর্কে জানি, তারা সবাই জানি যে জামাতের একজন আমির থাকেন, আর তিনি প্রথম রাতে সবাইকে মসজিদে থাকার নিয়ম কানুন এই সমস্ত জানিয়ে রাখেন। রাত্রে কেউ যেন মসজিদের মিম্বার, মানে যেখানে হুজুর খুতবা পড়েন এবং যেখানে দাঁড়িয়ে হুজুর নামাজ আদায় করেন, সেই জায়গা সহ তার পেছনে মানে কাতারের বেশ কিছু জায়গা মানে মিম্বারের আশেপাশে স্থানটুকুতে না ঘুমায়। কারণ আমরা সবাই জানি রাত্রে মসজিদে জিনেরা নামাজ আদায় করতে আসে। কেউ সেখানে যদি ঘুমায় তাহলে তাদের নামাজের অসুবিধা হয় এবং সেই জন্য সেখানে থাকাও বা ঘুমানো নিষেধ। আমির সাহেব নিষেধ করতে সেদিন কি কারণে যেন ভুলে গিয়েছিলেন। জামাতের কিছু সাথী সেই মসজিদে প্রথম রাত্রে মিম্বারের পাশেই ঘুমিয়ে যায়, আর তাদের মধ্যে 2 জন ঠিক করে সেই মিম্বার বরাবর ঘুমাবে। মাঝরাতে বিকট চিৎকারে সবার ঘুম ভেঙে যায়, আর সবাই বুঝতে পারে চিৎকারটা মসজিদের বাইরে থেকে আসছে। সবাই তড়িঘড়ি করে মসজিদের বাইরে গিয়ে দেখেন 2 জন মিম্বারের পাশে যে ঘুমিয়েছিল তারা মসজিদের পাশেই ঘাসের ওপর শুয়ে নিজেদের গলা ধরে মাটিতে গড়াগড়ি করছে আর চিৎকার করছে। সবাই এই বিষয় দেখে হতভম্ব হয়ে যায়, কারণ মসজিদের বারান্দায় তখনও তালা ঝুলছে। তাহলে এরা বাইরে কিভাবে গেল? আর বিষয়টা এমনও না যে তারাই তালা খুলে বাইরে গিয়েছে আবার তালা আটকে দিয়েছে, কারণ তালার চাবি মিম্বারের ওপরে রাখা। আমির সাহেবের স্পষ্ট মনে আছে রাতে ঘুমানোর আগে নিজের হাতে তালা চাবি লাগিয়ে মিম্বারের উপরে রেখে দিয়েছিলেন, যাতে রাত্রে কারো বাইরে মানে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলে সে যেন সেখান থেকে চাবি নিয়ে তালা খুলে বাইরে যেতে পারে। যদি তারা নিজেরাই চাবি দিয়ে তালা খুলে থাকে তাহলে চাবিটা আবার জায়গা মতন রেখে দেওয়া সম্ভব না, কারণ তালাটা চাবি ছাড়া খোলা সম্ভব নয়। তো যাই হোক, ওনাদের ছটফটানি দেখে ওনারা মানে শামীম ভাই ও আমির সাহেব বাকি সবাই এসে চাবিটা কোনো একটা লোমশ হাতের স্পর্শে ঘুম ভেঙে যায়, আর বুঝতে পারি কিছু একটা যার শরীরে অনেক বড় বড় পশম, এমন কোনো প্রাণী আমাদের হাত পা ধরে আছে। আর এতটুকু বুঝতে পারছি যে আমাদের টেনে হিঁচড়ে এখানে মানে মসজিদের বাইরে নিয়ে আসা হচ্ছে, কিন্তু সেই প্রাণী বা মানুষ এবং তাকে কি বলবো সেটা বুঝতে পারছি না। চেহারা দেখে বোঝা যাচ্ছে না। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। চিৎকার করতে যাব ঠিক তখনই গলায় পা দিয়ে আমাদের গলার শব্দ আটকে দেয়। ক্ষণিকের জন্য মনে হচ্ছিল মারা যাচ্ছি, কিন্তু মারা যাওয়ার উপক্রম যখন হয় তখন পা সরিয়ে নেয়, আর সেই সময় চিৎকার করতে সক্ষম হই। আর বাকিটা আপনারা এসেই দেখলেন। এরপর সব শুনে আমির সাহেব জানান যে মিম্বারের পাশে ঘুমানোটা উচিত হয়নি, কারণ মসজিদে রাত্রে জিনেরা নামাজ আদায় করতে আসেন। আর যেমন মানুষের মধ্যে ভালো মন্দ আছে, ঠিক তেমনি জিনদের মধ্যেও ভালো মন্দ আছে। তাই হয়তোবা কোনো রাগী বা বদমেজাজি জিন তাদের জায়গায় মানে যেখানে তারা রাতে নামাজ আদায় করেন সেখানে ঘুমাতে গিয়ে দেখে এই কাণ্ড এবং রেগে গিয়ে এই কাজটি হয়তো করেছে। পরবর্তীতে কেউ যেন এমনটা না করে সেই জন্য তিনি সবার প্রতি নির্দেশ দেন। সবাই প্রথমে ঢাকার কাকরাইল মসজিদে গিয়ে জামাতবদ্ধ হন। তারপর সেখান থেকে কাকরাইল মসজিদের মুরব্বীরা 15-20 জন কিংবা সময় সাপেক্ষে কম বা বেশি সাথে নিয়ে জামাতে বের হন। বাংলাদেশের যে কোনো প্রান্তে তারা চলে যান, 1 সালের জন্য হতে পারে, বিভিন্ন সময়ের বিভিন্ন মেয়াদে।
কখনো জামাত নিজ এলাকা থেকেই আমির সাহেব সহ বের হয়ে যায় কাকরাইলের উদ্দেশ্যে, কখনো আবার এক এক থানা বা জেলার 2-1 করে মিলিয়ে জামাতবদ্ধ করে দেন মুরব্বীরা। আবার এমনও হয় কখনো এক এলাকার বা ইউনিয়ন থেকে 15-20 জনের জামাত বের হয়ে কাকরাইলে পৌঁছায়, কিন্তু তাদের মধ্যে কোনো আমির হওয়ার মতন যোগ্য ব্যক্তি থাকে না। সেক্ষেত্রে মুরব্বীরা ভিন্ন কোনো এলাকার একজন জানাশোনা ব্যক্তিকে তাদের সঙ্গে দিয়ে দেন। এমনি এক জামাতে ভিন্ন এলাকার একজন আমির দিয়ে 15 জনের একটি জামাত টিম বের করে দেয়া হয় বাংলাদেশের কোনো একটা এলাকায়। তাদের জামাতটা বেশ ভালোভাবেই ছিল, আদব মেনে চলছিল, কোনো প্রকার সমস্যা ছাড়াই। কিন্তু 7 দিন যাওয়ার পরে ঘটে ভিন্ন রকম এক ঘটনা। জানি না কতটা ভৌতিক বা ভয়ঙ্কর, তবে নিজেকে সেই জায়গায় রেখে ঘটনাটা উপলব্ধি করলে যে কারো বুকের স্পন্দন থেমে যাবে। 7 দিন পর আমির সাহেব সহ ওনার বাকি সব সাথীরা মিলে পরামর্শ বা মাসোয়ারা করতে বসেন মসজিদের ভেতরে মাঝামাঝি অবস্থানে। হঠাৎ কোনো একটা জিনিস আনার জন্য আমির সাহেব সেখানে থাকা এক যুবক বা সাথীকে বাইরে গিয়ে জিনিসটা আনতে বলেন, আর যুবক বা সাথী ভাইটা সেই জিনিস আনার জন্য বের হন। আমির সাহেব কি মনে করে ওনার দিকে লক্ষ্য করছিলেন। আমির সাহেব অবাক হয়ে খেয়াল করেন কয়েক সেকেন্ডের মধ্যে যুবক সাথীটা সেই জিনিস নিয়ে আবার সামনে উপস্থিত, যা একেবারে অসম্ভব, কারণ জিনিসটা যেখানে ছিল সেখান থেকে আনতে মিনিমাম 2 মিনিট লাগবে। আমির সাহেবের মনে হলো যুবকটা মসজিদ থেকে বের হয়ে বারান্দায় গিয়ে হাতটা বাড়িয়ে দিল, আর তার হাতটা যেন দূর থেকে কোনো একটা বস্তু উঠিয়ে নিয়ে আসলো। থতমত খেয়ে যুবকটা সহ বাকি সবার দিকে তাকিয়ে আছেন আমির সাহেব। ভয়ে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, কারণ মাত্র যে জিনিসটা তিনি দেখেছেন বা অনুভব করেছেন সেটা স্বাভাবিক মানুষের পক্ষে করা সম্ভব না। আমির সাহেবের এমন অবস্থা বাকিরাও ব্যাপারটা বুঝতে পারল, এবং সেই জামাতে থাকা অনেক বন্ধু বা সাথী আমির সাহেবকে সান্ত্বনা দিতে লাগলো। আমির সাহেব, আপনি যে বিষয়টি দেখেছেন বা বুঝতে পারছেন তা আমি উপলব্ধি করতে পেরেছি। একটা সত্য কথা আপনাকে জানানো উচিত। হয়তো আপনি আরো বেশি ভয় পাবেন, কিন্তু আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আপনার কোনো ক্ষতি হবে না। আসলে আপনি ছাড়া আমাদের জামাতে উপস্থিত সবাই জিন, মানে আমাদের এই 15 জনের জামাতের মধ্যে আপনিই একমাত্র মানুষ। তবে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা সবাই দিনের কাজে এসেছি, দিন শিখতে এসেছি, আল্লাহ পাকের সান্নিধ্যের জন্য এসেছি। আর আপনি আমাদের আমির। আপনি মানুষ, আমরা জিন, কিন্তু আপনি আমাদের আমির। তাই আপনার কোনো ক্ষতি বা সমস্যার কারণ আমরা হব না। আপনি অবশ্যই আমাদের কাছে উপস্থিত সবার মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি। পরে বাকিরাও আমির সাহেবকে বোঝাতে সক্ষম হন। এরপর আমির সাহেব সবার উদ্দেশ্যে বলেন যাতে পরবর্তীতে কোনো সাথী ভাইয়ের কোনো কার্যকলাপে এমন কিছু না ঘটে যে এলাকা বা মহল্লার মুসল্লিরা সেটা বুঝতে পারে, এবং তারা যদি অনুভব করতে পারে এটা জিনদের জামাত, তাহলে সবাই ভয় পাবে। এরপর সবাই সম্মতি দেয় যে ওনারা ওনাদের কাজকর্ম ঠিকভাবেই করবেন, কিন্তু প্রকাশ করবেন না। এরপর আল্লাহর রহমতে সহি সালামতে বাকি দিন পার করে কাকরাইল মসজিদে উপস্থিত হন। 22 জুন 2022। হঠাৎ আমার দাদার মোবাইলে একটা ফোন কল আসে। দাদা কলটি রিসিভ করতেই ওপাশ থেকে সজীব চাচু বলতে শুরু করেন, চাচা, আপনি কোথায়? যত তাড়াতাড়ি পারেন মঈন চাচার বাড়িতে চলে আসেন। ওনার শরীরের অবস্থা ভালো না, উনি মনে হয় বাঁচবেন না। উনি বারবার শুধু আপনার নাম নিচ্ছেন। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা থেকে চলে আসেন। বলে রাখা ভালো, সজীব চাচ্চু হচ্ছে আমার দাদার বন্ধু জহির দাদার ছেলে, এবং মঈন দাদা হচ্ছে আমার দাদার ছোটবেলার বন্ধু। যাই হোক, আমার দাদার বয়স 80 বছর, যার ফলে তিনি একা যাতায়াত করতে পারেন না, যার ফলে দাদার সজীব চাচ্চুর কাছ থেকে এসব কথা শুনে আমাকে নিয়ে আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রাপথে আমরা জানতে পারি মঈন দাদা এই পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। আমি এবং দাদা দুপুর 2টা নাগাদ মঈন দাদার বাড়িতে গিয়ে পৌঁছাই। পৌঁছে দেখি মনির দাদা, কবির দাদা, জহির দাদা এবং সজীব চাচ্চু তারা দাঁড়িয়ে আছেন। দাদা মঈন দাদাকে দেখে সাথে সাথে কান্নায় ভেঙে পড়েন। মঈন দাদার এই পৃথিবীতে এই 4 জন বন্ধু ছাড়া আপন বলতে কেউ নেই। তিনি বিয়ে করেছিলেন না। যাই হোক, এরপর আসরের নামাজের পর আমরা সবাই মিলে মঈন দাদার দাফন কাফন সম্পূর্ণ করে সবাই মিলে জহির দাদার বাসায় যাই। বাসায় গিয়ে আমরা সবাই উঠোনে বসি, এবং এর মধ্যে হঠাৎ করে জহির দাদা বলে ওঠেন, মঈন ওর এই জীবনে সুখ যে কি জিনিস তা দেখে যেতে পারল না। ওর ওই শয়তান ছেলে ওর সব সুখ শান্তি নিজের মতো করে কেড়ে নিয়ে গেল।
এই বলে জহির দাদা কান্নায় ভেঙে পড়েন। জহির দাদার মুখে এসব কথা শুনে আমি বেশ অবাক হয়ে যাই। মঈন দাদার ছেলে, আমি যতদূর জানি মঈন দাদা বিয়ে করেননি, তাহলে তার ছেলে আসলো কোত্থেকে? মনের ভেতর এসব নানান প্রশ্ন উঁকে যেতে থাকে, কিন্তু এসব প্রশ্নের কোনো উত্তর আমি তখন খুঁজে পাইনি। যাই হোক, দাদার শরীর খুব একটা ভালো না থাকায় আমি দাদাকে নিয়ে ওই দিনই ঢাকায় চলে আসি। পরদিন দাদা একটু স্বাভাবিক হলে আমি দাদাকে মঈন দাদার ছেলের কথা জিজ্ঞেস করি। আচ্ছা দাদা, আমি যতদূর জানি মঈন দাদা তো বিয়ে করেননি, তাহলে কাল জহির দাদা কি বললেন সব? মঈন দাদার সব সুখ শান্তি তার ছেলে নিয়ে গিয়েছে। আমার এসব প্রশ্নে কাঁতো কাঁতো গলায় দাদা বলতে শুরু করে, দাদু তো ঘুম থেকে উঠছে না, ও অজ্ঞানের মতো ঘুমাচ্ছে। এই বলে মঈনের স্ত্রী কান্নায় ভেঙে পড়ে। এরপর আমি এবং মঈন মিলে অনেক চেষ্টা করি আকবরের জ্ঞান ফিরিয়ে আনার জন্য, কিন্তু কোনো লাভ হয় না। কোনোভাবেই তার জ্ঞান ফিরিয়ে আনতে পারি না। ওই দিন সকালে আমি এবং মঈন মিলে ঈদের নামাজ পড়ে মসজিদের ইমাম সাহেবকে আমাদের বাসায় নিয়ে আসি এবং রাতের সব ঘটনা বলি। সব ঘটনা শুনে হুজুর আকবরের রুমে প্রবেশ করে রুকাইয়া করতে শুরু করেন, কিন্তু ওই দিনও আকবরের জ্ঞান ফিরে আসে না। হুজুর প্রায় 2 ঘন্টা চেষ্টা করেন, কিন্তু কোনো লাভ হয়নি। এরপর হুজুর কিছু পানি পড়া দেন এবং আকবরকে অজ্ঞান অবস্থায় খাওয়াতে বলেন। তিনি কাল সকালে আসবেন বলে আমাদের আশ্বস্ত করেন। কথা মতো তিনি পরদিন সকালে আবারও আসেন এবং তিনি আকবরের রুমে প্রবেশ করে আমাদের সকলকে ঘরের বাইরে অপেক্ষা করতে বলেন। প্রায় ঘন্টা 2 পর হুজুর আমাদের ঘরে আসতে বলেন। ঘরে প্রবেশ করে আমরা দেখি আকবরের জ্ঞান ফিরেছে, ও কথা বলছে হুজুরের সাথে। হুজুর আকবরকে কি হয়েছিল ওর সাথে জিজ্ঞেস করে। আকবর সেদিন রাতে ওর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলতে শুরু করে। আমি সবসময় দিনের বেলাতেই ভ্যান চালাই, কিন্তু সেদিন ঈদের আগের দিন ছিল বলে আমি চিন্তা করি রাতেও ভ্যান নিয়ে ভাড়া মারব। সেই মোতাবেক আমি সহ আরও কিছু ভ্যান চালক আমরা বাজারে বসেছিলাম। হঠাৎ কিছুক্ষণ পর একটা মহিলা আসে আমার কাছে এবং বলে এখান থেকে 6 কিলোমিটার দূরে কবিরপুর নামের একটা গ্রামে পৌঁছে দিয়ে আসতে পারবো কিনা। এরপর আমি সেই মহিলাকে নিয়ে কবিরপুর গ্রামে নামিয়ে দিয়ে আসি। রাত্রি ছিল পূর্ণিমার রাত, চারিদিকে চাঁদ স্বচ্ছ আলোয় পরিষ্কার দেখা যাচ্ছিল। বিপত্তিটা বাধে কবিরপুর থেকে আসার সময় আমি হঠাৎই রাস্তার একপাশে দেখতে পাই একটা কালো কাপড় পরিহিত একজন বয়স্ক মহিলা কিছু ছাগলের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। এটি দেখে আমি বেশ অবাক হয়ে যাই। এত রাতে এই বয়স্ক মহিলা এখানে এতগুলো ছাগলের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে কেন? আশেপাশে তো কোনো বাড়িঘর দেখছি না। আমাকে দেখে সে হাতের ইশারায় থামতে বলে। আমিও ভ্যান থামিয়ে দেই। রাস্তার একপাশে থামিয়ে ভ্যান থেকে নামতেই আমি দেখি শাড়ির আঁচল দিয়ে তার মুখ পুরো ঢাকা, শুধু চোখ দেখা যাচ্ছে। তিনি আমাকে বলেন, আমাকে রায়নগর বাজারে নামিয়ে দিয়ে আসতে পারবি? আমি হ্যাঁ বললে তিনি একটা একটা করে ছাগলের বাচ্চা ভ্যানে উঠতে শুরু করেন। তিনি বয়সংখ্য পচা গলা, আধ খাওয়া ছাগলের বাচ্চা আমার পুরো বিছানা জুড়ে। এসব দেখে আমি আর সহ্য করতে পারি না। এসব দেখে আমার কি হয়েছে তারপর আমার কিছু মনে নেই। এরপর আর কি হয়েছে আমার কিচ্ছু মনে নেই। ওরা তো আমার পাপের শাস্তি দিতে এসেছে আমাকে। এই বলে আকবর চুপ করে যায়। হুজুর ওকে বারবার জিজ্ঞেস করে, কি পাপ করেছো তুমি? কিন্তু আকবর হুজুরের কোনো প্রশ্নের উত্তর দেয় না, শুধু বলে, ও কিছু না, এমনি বলেছি। আমার মাথা কাজ করছে না, আমার মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে। এরপর হুজুর কিছু ঝাড়ফুঁক করে পানি পরে আকবরকে খাইয়ে দিয়ে চলে যান। হুজুর চলে যাওয়ার সময় আমি হুজুরের মুখে বেশ চিন্তার ভাঁজ দেখতে পাই। কেন তা আমি বুঝতে পারি না। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায়, আর কোনো ঘটনা আকবরের সাথে ঘটে না। কি লিসেনার্স, কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? না, এই ঘটনা যতটা স্বাভাবিক মনে হচ্ছে ততটা স্বাভাবিক নয়। এই ঘটনাটি অন্য আরেক দিকে মোড় নিতে চলেছে। জানতে হলে শুনতে থাকুন। এক রাতে আমার কেন যেন ঘুম আসছিল না। এমন সময় হঠাৎই আমার কানে উঠোন থেকে আকবরের চিৎকার ভেসে আসতে থাকে। আমি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে উঠোনে যাই। গিয়ে দেখি আকবর চিৎকার করে বলছে, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। ওরা আবারও এসেছে আমাকে নিয়ে যেতে, ওরা আমাকে নিয়ে যাবে, আমাকে বাঁচাও। এই সব বলতে বলতে আকবরের জ্ঞান হারিয়ে যায়। সাথে সাথেই মঈন ও তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসে। আমরা সবাই মিলে ওকে উঠিয়ে নিয়ে যাই ঘরে। আবারও আগের মতোই ওর জ্ঞান ফিরে আসছিল না। পরদিন সকালে ওর জ্ঞান ফিরে আসে। এরপর আমি এবং মঈন মিলে আবারও হুজুরকে বাড়িতে নিয়ে আসি। হুজুর আকবরের ঘরে প্রবেশ করে 1 গ্লাস পানি পড়া দিয়ে আকবরের শরীরে ছিটিয়ে দেয়। এরপর হুজুর আকবরকে জিজ্ঞেস করে কি হয়েছিল রাতে। আকবর হুজুরকে বলে, আমি কাল রাতে এসে
খেতে পানি সেচ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছি। এক হাতে হ্যারিকেন নিয়ে 1 পা 2 পা করে আমি ক্ষেতের আইল ধরে ক্ষেতের দিকে এগিয়ে যেতে থাকি। এমন সময় হঠাৎই কে যেন আমার নাম ধরে পেছন থেকে ডাক দেয়। কে ডাক দিয়েছে সেটি দেখার জন্য আমি যখন পেছনে তাকাই, আমি হ্যারিকেনের আবছালোয় দেখতে পাই 7 ফুট উচ্চতার কেউ একজন দাঁড়িয়ে আছে, ঠিক আমার 5-6 হাত দূরে। তার পুরো শরীর কালো চাদর দিয়ে ঢাকা। আমাকে পেছনে ঘুরে তাকাতে দেখে সে নিজের শরীর থেকে সম্পূর্ণ চাদর সরিয়ে ফেলে এবং তারপর আমি যা দেখতে পাই তা আমি কোনোদিন দেখতে চাই না। আমি দেখি সেটি কোনো মানুষ নয়, সেই জিনিসটির পুরো শরীর কালো লোমে ঘেরা। সেই জিনিসটির মাথা নেই দেখে মনে হচ্ছিল কিছুক্ষণ আগে কেউ হ্যাঁচকা টান দিয়ে সেই জিনিসটির মাথা গলা থেকে আলাদা করে ফেলেছে। সেই জিনিসটি আমাকে উদ্দেশ্য করে কিছু একটা বলে ওঠে এবং সে জানায় আমার নাকি মৃত্যু ঘনিয়ে আসছে। এই বলে সেই জিনিসটি এক নিমেষে আমার চোখের সামনে থেকে বাতাসে মিলিয়ে যায়। এরপর আমি এক দৌড়ে ঘরে চলে আসি। বাড়িতে আসার পর আমার আর কিছু মনে নেই। এই বলে আকবর একদম চুপ হয়ে যায়। এরপর হুজুর ওকে অনেকবার জিজ্ঞেস করেন, তুমি কি এমন পাপ করেছো যার জন্য এমন হচ্ছে? কিন্তু আকবর হুজুরের প্রশ্নের উত্তর দেয় না। হুজুর এরপর আকবরকে ঝাড়ফুঁক করেন এবং আমাদের বাড়ি থেকে চলে যান। হুজুর যাওয়ার আগে মঈনকে বলে যান, আপনার ছেলের মধ্যে অনেক বড় কোনো রহস্য লুকিয়ে আছে, যেটা ও বারবার বলতে গিয়েও বলতে পারছে না। আমি আমার অনুগত জিনদের দিয়ে খোঁজ লাগিয়েছিলাম, কিন্তু ওরাও কোনো তথ্য দিতে পারেনি। শুধু এইটুকু বলেছে আকবরের কারিন জিন অন্য কারো অধীনে, যার ফলে ওর কারিন জিনের সাথে যোগাযোগ করতে পারছে না। আকবরের কারিন জিনের সাথে যোগাযোগ করতে না পারলে তারা আমাদের কিছুই করতে পারবে না। এরপর মঈন এবং আমি আকবরকে অনেকভাবে অনেক রকম করে জিজ্ঞাসা করি যে সে কি এমন পাপ করেছে, কিন্তু সে কিছুই বলতে পারে না। শুধু এইটুকুই বলে, আমাকে এখানে থাকতে দেন, আমি এখানে থাকতে চাই। এরপর চলে যায় বেশ কিছুদিন। একদিন হঠাৎ ফজরের নামাজের পর মঈন হন্তদন্ত হয়ে আমার ঘরে ছুটে আসে এবং বলতে শুরু করে, আকবরকে কোথাও পাওয়া যাচ্ছে না। কাল রাত থেকে আমাদের ক্ষেতে সেচ দেওয়ার জন্য সে বের হয়েছিল, এখনো বাসায় ফিরে আসেনি। আমি ক্ষেতের আশেপাশে বাড়ির চারিদিকে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। এমন তো কোনোদিন হয়নি। আমার কেমন যেন করছে মনটা। খারাপ কিছু হলো না তো? এই বলে মঈন কান্নায় ভেঙে পড়ে। এরপর আমি এবং মঈন আকবরকে খুঁজতে বের হই। এমন সময় আমাদের গ্রামের একজন এসে বলে, কাকা, আপনাদের ক্ষেত থেকে 5-7 মিনিট দূরে হেঁটে আপনাদের কাজী পুকুরের ওখানে একটু যেতে হবে। অনেক বড় সমস্যা হয়েছে। কি হয়েছে জিজ্ঞাসা করলে সে শুধু বলে, আপনারা চলুন আগে। আমরা নিরুপায় হয়ে সেখানে যাই। গিয়ে দেখি গ্রামে বেশ কিছু মানুষ পুকুরের পাড়ে গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে আছে। ভিড় ভেঙে ভেতরে প্রবেশ করতে আমরা দেখি মাথাবিহীন এক নিথর দেহ মাটিতে পড়ে আছে। দেখে মনে হচ্ছিল হ্যাঁচকা টানে কেউ তার মাথাটা দেহ থেকে আলাদা করে ফেলেছে। সেই দেহটির পরনের লুঙ্গি এবং জামাটি দেখে লাশটিকে শনাক্ত করা হয়েছিল। আমরা অনেকেই আকবরের কাটা মাথাটি আশেপাশে খুঁজেছিলাম, কিন্তু কোথাও পাইনি। এরপর আমরা সবাই মিলে খুব তাড়াতাড়ি মরদেহটি মাথাবিহীন অবস্থায় কবর দিয়ে দেই। এর পর দিন আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে। এইসব ঘটনার 3 দিনের মাথায় মঈনের স্ত্রী ছেলে হারানোর শোক সহ্য করতে না পেরে মারা যান। এরপর থেকে মঈন হয়ে যায় এই পৃথিবীতে একদম একা। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? যদি এটা ভেবে থাকেন তাহলে আপনারা সম্পূর্ণ ভুল। ঘটনার মূল টুইস্ট এখনো বাকি। নিশ্চয়ই আপনাদের মনে আছে ঘটনার শুরুর দিকে বলেছিলাম মঈনের ছেলে আকবর একজন মানুষরূপী শয়তান ছিল। কেন বলেছিলাম? আকবর কি এমন পাপ করেছিল যার ফলস্বরূপ তার এমন মৃত্যু হলো? তবে কি আকবরের মৃত্যুর সাথেই এই রহস্যটিকে মাটি চাপা দেওয়া হলো? এই প্রশ্নের উত্তর জানতে হলে আরেকটু অপেক্ষা করতে হবে। আকবরের মৃত্যুর 7 দিন পর আমি এবং মঈন মিলে বাজারে বসেছিলাম। এমন সময় হঠাৎই আমাদের গ্রামের একজন এসে বলে, গতকাল আমাদের পাশের গ্রামের একজন কবিরাজ মারা গেছে। তার লাশ নাকি সেই কবিরাজের বাড়ির পাশের এক জঙ্গলে পাওয়া গেছে। তার লাশটাও ঠিক আকবরের লাশের মতোই ছিল। সেই কবিরাজের দেহও মাথা থেকে আলাদা অবস্থায় পাওয়া গেছে। এসব শুনে মঈনের অনেক মন খারাপ হয়ে যায়। এরপর আমরা বাজার থেকে উঠে বাড়ির দিকে হাঁটা দেই। হঠাৎই মাঝপথে আমাদের হুজুর এসেছে। সেই মেয়েটির অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, যার ফলে আকবর সেই মেয়েটির ওপরে ক্ষিপ্ত হয় এবং সিদ্ধান্ত নেয় সেই মেয়ের উপরে কালো জাদু প্রয়োগ করে তাকে মেরে ফেলবে। এরপর আকবর তার সিদ্ধান্ত মোতাবেক আপনাদের পাশের গ্রামের একজন কবিরাজের কাছে যায়। কবিরাজ ছিল শয়তানের পূজারী। সেই কবিরাজ আকবরকে কাজ করে দেবে বলে তাকে আশ্বস্ত করে,
কিন্তু এখানে সেই কবিরাজ একটি শর্ত দেয়। সেই কবিরাজ বলে সেই মেয়েটিকে সে এখন মারতে পারবে না। সেই মেয়েটির গর্ভে যখন বাচ্চা আসবে এবং পৃথিবীতে ভূমিষ্ঠ যেদিন হবে, সেদিন সেই মেয়েটিকে, তার বাচ্চাটিকে সে কালো জাদু প্রয়োগ করে মেরে ফেলবে। সেদিন রাতেই সেই মেয়েটির মাথা এবং সেই বাচ্চাটির মাথা কবর থেকে তুলে এনে তাকে দিতে হবে। আকবর সেই কবিরাজের কথা মতো রাজি হয়। এরপর সেই কবিরাজ সেই মেয়েটিকে এবং তার বাচ্চাটিকে তার কথা মতো মেরে ফেলে কালো জাদুর মাধ্যমে, এবং আকবর কবিরাজকে দেয়া কথা মতো সেই মেয়েটির এবং তার বাচ্চাটির মাথা কবর থেকে তুলে এনে দেয়। এরপর আকবর প্রায় সময়ই সেই কবিরাজের কাছে যেত। কবিরাজ আকবরকে একদিন বলে তাকে সে নিজের শিষ্য বানাতে চায়। আকবর কবিরাজের কথা শুনে রাজি হয়ে যায়। এরপর সেই কবিরাজ আকবরকে নানা ধরনের কালো জাদুর শিক্ষা দেয়। আকবরকে নিজের খুব কাছের মানুষ বানিয়ে ফেলে। কবিরাজ আকবরকে নিজের কাছের মানুষ বানিয়ে ফেলার পেছনে কবিরাজের অনেক বড় একটি স্বার্থ লুকানো ছিল। সেটি হচ্ছে আকবর যে মেয়েটি এবং তার বাচ্চাটির মাথা কবর থেকে তুলে এনেছিল, সেটি একটি ভয়াবহ এবং শক্তিশালী জিনকে ভোগ দেওয়ার মাধ্যমে সেই জিনকে হাজির করা। সেই জিনটির সাহায্যের মাধ্যমে কবিরাজ তার কিছু অসাধ্য সাধন করতে চেয়েছিল, কিন্তু সেই জিনটি কবিরাজকে সাহায্য করার বিনিময়ে দুইটি মানুষের বলি চায় যারা তুলা রাশির জাতক হবে। আকবর ছিল একজন তুলা রাশির জাতক। এই জন্যই আকবরকে সেই কবিরাজ তার এতটা কাছের মানুষ বানিয়ে ফেলেছিল, যাতে সেই জিনকে সে খুশি করতে পারে এবং তাকে বলি দিতে পারে। সেই কবিরাজ সেই জিনকে আকবরের পিছনে লাগিয়ে দিয়েছিল, যার ফলে আকবরের সাথে এতদিন এত সব ঘটনা ঘটেছে। কিন্তু আকবর কবিরাজের এই সকল বিষয় ঘূর্ণাক্ষরেও জানতে পারেনি। আকবর যখন কবিরাজের কাছে গিয়েছিল, সকল ঘটনা বলেছিল, তখন কবিরাজ তাকে বলেছিল যখন কবর থেকে মাথা তুলে আনতে গিয়েছিল সেখান থেকে খারাপ কিছু জিন তার পিছু নিয়েছে, যার ফলে এসব ঘটনা ঘটছে। এরপর কবিরাজ 18 এপ্রিল আকবরকে তার কাছে আসতে বলে। সেদিন তার সমস্যার সমাধান করবে বলে তাকে আশ্বস্ত করে। 18 এপ্রিল রাত্রি ছিল অমাবস্যার রাত। সেই রাতেই সেই ভয়ানক জিনকে দিয়ে সেই কবিরাজ তুলা রাশির দুজন জাতককে বলি দেবার কথা বলেছিল। সেই রাতে আকবর যখন কবিরাজের কাছে যায়, কবিরাজ তার সমস্যার সমাধান করবে বলে তাকে নিয়ে আসে। এমন সময় সেই কবিরাজ আকবরের মাথা তার দেহ থেকে এক কোপে আলাদা করে সেই শয়তানকে বলি দেয়। এরপর সেই শয়তান জিনটি কবিরাজকে সাহায্য করে। সেই জিনটি কবিরাজকে সাহায্য করার শেষে তার প্রাপ্য আরেকটি বলি চায়, কিন্তু সেই কবিরাজ সেই জিনটিকে আরেকটি বলি দিতে অস্বীকার করে। এর ফলে সেই জিনটি সেই কবিরাজের উপর ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু সেই সময় জিনটি কবিরাজে কিছুই করতে পারে না। কবিরাজটি সে রাতে তার তন্ত্রমন্ত্রের সাহায্যে বেঁচে যায়, কিন্তু আজ আর সেই কবিরাজের রক্ষা হয়নি। সেই শয়তান জিনটি কবিরাজকে আজ মেরে ফেলেছে। হুজুর, আকবর তার পাপের শাস্তি পেয়েছে, এমন মৃত্যুই তার প্রাপ্য ছিল। এই বলে সেই জিনটি আমাকে বিদায় জানিয়ে চলে যায়। আকবরের পাপ আজ তাকে ধ্বংস করেছে, এই বলে হুজুর তার কথা শেষ করেন। হুজুরের এসব কথা শুনে আমি আর মঈন দুজনেই কান্নায় ভেঙে পড়ি। এরপর থেকে মঈন তার শয়তান ছেলের কথা ভুলে যায়। ঠিক তেমন দেখা যাচ্ছে, এবং এটা দেখার সাথে সাথে ওই লোকটি বলে ওঠে, ওরে বাবার এ কি দেখলাম রে, আল্লাহ গো বাঁচাও। এই বলে উনি দিয়েছে দৌড়। ওনার বাসাটা খুব বেশি দূরে ছিল না। উনি চিৎকার করতে করতে বাসায় গিয়ে হুমড়ি খেয়ে পড়েন। বাড়ির লোকজন জিজ্ঞেস করে কি হয়েছে, বলে যে এই ঘটনা আমি তো এই যে ওই পাগলিকে এই অবস্থায় দেখেছি। তো ওনার পাশের যে ঘর বাড়ি ছিল তারা ওনার চিৎকারে চলে এসেছে বাড়ির উঠোনে। তারা জিজ্ঞেস করে কি হয়েছে, তো উনি বলেন যে এই ঘটনা আমি পাগলিকে এইভাবে দেখেছি। তখন কেউ কেউ বলে যে সর্বনাশ, এই পাগলির নিশ্চয়ই বসন্ত হয়েছে, আর এই বসন্ত হওয়ার কারণে ওর এই চেহারা এবং শরীরের এই অবস্থা হয়েছে। কয়েকদিন আগেও তো দেখলাম ও ঠিক ছিল, হঠাৎ করে আজকে রাত্রে তুমি কেন ওর এই অবস্থায় দেখলা? তখন গ্রামের আরো কয়েকজন বলে ও তো এইভাবে বিভিন্ন গ্রামে চলে যায়, এই দেখা যায় এই দেখা যায় না, এদিক ওদিক ঘুরে বেড়ায়, নিশ্চয়ই অন্য গ্রাম থেকে এই ছোঁয়াচে রোগটা আমাদের গ্রামে সে নিয়ে এসেছে। এখন তো আমাদের কারো আর বাঁচবার উপায় নাই, এখন কি করা যায়? এর মধ্যে কেউ কেউ বলে ঠিক আছে সকালবেলা দেখা যায় কি করা যায়। তার মধ্যে একজন বলে ওঠে, না, সকালের অপেক্ষায় থাকা যাবে না, কারণ যদি এই রোগটি আমাদের গ্রামে ছড়িয়ে পড়ে তাহলে তো সবার জন্য বিপদ। যা করার এখনই করতে হবে, চলো সবাই মিলে যাই। তখন গ্রামের আরো লোকদেরকে ডাকা হয়, সবাই মিলে সেই বট গাছের নিচে যায়। বট গাছের নিচে গিয়ে দেখে সত্যি সেই পাগলি বসে আছে, কিন্তু এবার সে কাঁদছে না,
সে বসে বসে গোঙাচ্ছে এবং তার এই দুই হাত দিয়ে তার মুখমণ্ডলটাকে ঢেকে রেখেছে। এবং এই যে দুই হাত দিয়ে মুখমণ্ডল ঢেকে রেখেছে, হাতে যে বড় বড় গোটা হয়েছে, মানে ফোড়া হয়েছে, বসন্ত হলে যেরকম হয় ঠিক তেমন। এদিকে লোকজন এসে ওই পাগলিকে দেখে যে সত্যি যে লোক তাকে দেখে ভয় পেয়েছিল সে ঠিকই বলেছে। এর মধ্যে একজন ওই পাগলিকে বলে ওঠে, এই পাগলি, তুই আর একটা মানুষ যেন মারা না যায়, আর আমার ছেলে যে কোনোভাবে যেন সুস্থ হয়, আপনি ব্যবস্থা করেন। এদিকে নিজের নাতির একমাত্র নাতি, তখনও ওনাদের পরিবারে অন্য ছেলে মেয়েদের কোনো সন্তানাদি হয়নি, ওনার বড় ছেলের ঘরের প্রথম সন্তান। এখন উনিও তো চিন্তাগ্রস্ত যে কি করা যায়, বাড়িতে তো কান্নাকাটি শুরু হয়ে গেছে। তখন উনি বলছেন যে যেভাবেই হোক এটার সমাধান আমাকে করতে হবে, দেখি কি করা যায়। আমি আজকেই চারদিকে খবর নিচ্ছি যে কোথায় ভালো একজন লোক পাওয়া যায় যিনি এই সমস্যার সমাধানে উদ্যোগী হতে পারবেন এবং এই বিষয়ে যার অভিজ্ঞতা আছে। সারাদিন খবর নেওয়া হয়। ওই গ্রামে কেউ আসতে রাজি না, যারা টুকটাক জানে কেউ আসতে রাজি না, কারণ চারদিকে উঠে গেছে ওই গ্রামে বসন্তের প্রকোপ দেখা দিয়েছে। আর ওই গ্রামে যারা সুস্থ ছিলেন অনেকেই তো তাদের আত্মীয় স্বজনের বাড়িতে চলে গিয়েছেন, তাদের মাধ্যম দিয়ে খবর উঠে গেছে যে সেই গ্রামে বসন্ত রোগ ছড়িয়ে গেছে। এখন সারাদিনে কোনো খবর আসে না। অবশেষে রাতের বেলা খবর আসে, তাদের গ্রাম থেকে প্রায় 5-6 গ্রাম পরে একজন অতি বয়স্ক কবিরাজ আছে, বয়স অনেক হয়ে গেছে, 80-90 এরকম বয়স আর কি তার। তো এখন উনি হাঁটাচলা করতে পারেন, তবে খুব বেশি হাঁটাচলা করতে পারেন না আর কি, শরীর অনেক দুর্বল হয়ে গেছে। ওই লোক নাকি অনেক আগে এই টাইপের কোনো চিকিৎসা করেছিলেন। এখন রাত হয়ে গেছে, গ্রামের লোকজন তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এই কারণে ওই মেম্বার বা মাতব্বর যিনি, উনি সিদ্ধান্ত নেন উনি সকালবেলা যাবেন। এদিকে দিনের এই দীর্ঘ সময়ে নাতির শরীরে কিন্তু বেশ ভালোই এই বসন্ত রোগের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। বাড়িতে তো মানে কান্নাকাটি, বিশেষ করে ওই ছোট বাচ্চার মা, সে তো নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে, কিছুক্ষণ পর পর মূর্ছা যাচ্ছে, মানে অজ্ঞান হয়ে যাচ্ছে ছেলের শোকে। ছেলে কিন্তু তখনও মারা যায়নি, কিন্তু ছেলের বসন্ত হয়েছে, এই শোকে তার অবস্থা খারাপ। এদিকে সকাল না হলে তো সেখানে যাওয়া যাচ্ছিল না। তখন সকলকে আল্লাহর উপর ভরসা করে পরিবারের লোকদেরকে সান্ত্বনা দিয়ে সেই মাতব্বর এবং তার সাথে লোকদেরকে নিয়ে বেরিয়ে পড়েন। তো ওনার চলতে খুব কষ্ট হচ্ছিল। 2 ঘন্টার পায়ে হাঁটার রাস্তা প্রায় 6 ঘন্টা লেগেছিল, কারণ উনি বিশ্রাম নিয়ে নিয়ে একটু একটু করে করে আসতেন। তার ওই রাস্তায় গাড়ি ঘোড়াও চলে না, গরুর গাড়িও নাই, মেঠো রাস্তা, চিকন রাস্তা, যার কারণে পায়ে হেঁটেই আসতে হয়েছিল সেই গ্রামে। প্রায় যখন বিকেল অবস্থা, তখন এসে তারা পৌঁছান গ্রামে। পৌঁছানোর পরে তখন ওই যে মাতব্বর বাড়ি, সেই বাড়িতে উনি যান, সেখানে আতিথেয়তা গ্রহণ করেন। এবং গ্রহণ করার পর গ্রামের অনেকেই তাকে বলেছিল যে কোনো মূল্যে আপনি এই সমস্যার সমাধান করেন, আপনাকে অনেক অর্থ করি আমরা দিব, আমাদের সামর্থ্যে যা আছে, প্রয়োজন আমরা ভিটে মাটি বিক্রি করব, আমরা বাঁচতে চাই। বিশেষ করে গ্রামের মাতব্বর, তার তো অঢেল সম্পত্তি ছিল, তিনি অনেক টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু এই মানে শেষ মুহূর্তে এসে ট্রিটমেন্ট শুরু করার আগে টাকার কথা শুনে ওই মুরব্বীর মাথা গরম হয়ে গেছে। উনি বলেন যে আমি জীবনের ঝুঁকি নিয়ে আসলাম, একটা বারের জন্য কি টাকার কথা বলেছি? আমি উপকার করার জন্য আসি, আপনারা যেহেতু টাকার কথা বলেছেন আমি ট্রিটমেন্ট করব না। এরপরে ওনারা ভুল বুঝতে পারেন, তার কাছে ক্ষমা চান। অবশেষে উনি ট্রিটমেন্ট শুরু করার প্রক্রিয়া মানে সকলকে জানিয়ে দেন। প্রথম প্রক্রিয়া হিসাবে সকলকে বলেন যে আপনারা এক্ষুনি একটা ফ্রেশ পান পাতা নিয়ে আসেন। এমন একটা পান পাতাটা অনেক বড় হতে হবে, কোনো দাগ থাকা যাবে না সেখানে, এবং অল্প বয়স্ক মানে কচি পান পাতা হতে হবে। আপনারা সবাই নিয়ে আসেন, এর মধ্যে থেকে যেটা সবচাইতে ভালো আমি সেইটা নেব। গ্রামের লোকজন সাথে সাথে যে যার বাড়িতে ফেরত যায়। সেখানে পানের বরজ ছিল, সেখানেও লোকজন যায়। তাদের দৃষ্টিতে নিখুঁত যতগুলো ছিল নিয়ে আসে, বিভিন্ন জন নিয়ে এসছে। তো উনি অল্প সময়ের মধ্যে তাদের মধ্যে থেকে একটা পান পাতা বেছে নেন
পান পাতা বেছে নেওয়ার পর উনি ওই যেই বাচ্চা ছেলেটা, এই যে মাতব্বরের নাতি, তাকে নিয়ে আসতে বলেন। তাকে যখন নিয়ে আসা হয় তিনি দেখেন যে এই নাতির শরীরে অসংখ্য ইতোমধ্যে কিন্তু এই বসন্তের ওই টাইমটাতে চায়নাতে আপনার মানে একটু ঠান্ডাই থাকে আপনার, এবং চায়নাতে আমার ওই যে এরিয়াতে ছিলাম শিজাজং, ওইটাতে আপনার মানে উইন্টারে আপনার -15 এরকম পর্যন্ত মানে চলে যেত, স্নোফল হতো, তো অনেক ঠান্ডা ছিল। তো আমি বেশ এরকম ইটি ছিল বা হেভি জ্যাকেট ট্যাকেট পরা, যদিও অগস্ট মাসে মানে খুব ওইরকম ঠান্ডা না, বাট তারপরে ঠান্ডা ছিল। তো আপনার কিছু দূর হাঁটার পরে আবার দেখা যায় যে শরীরটা যখন গরম হয়ে যায়, আপনার কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে আবার আবার আগাতে হয়, এরকম ব্যাপারটা। মানে যেহেতু আপনার 3 ঘন্টা 4 ঘন্টা মানে এক ইসে হাঁটতে হবে, তো এরকম একটু বিশ্রাম নিয়ে এরকম আগাতে হয়। তা আমি এরকম একটু একাই আগাচ্ছি। তো আমরা যেহেতু ওয়ান অফ দ্য ফার্স্ট টিম না, আমরাই ফার্স্ট টিম ছিলাম ওইখানে, ফার্স্ট গ্রুপ বলতে গেলে। আমাদের আগে কোনো গ্রুপ অ্যাকচুয়ালি মানে ওই দিন বের হয় নাই। তো মাউন্টেনের ভিতরে কিন্তু ওরকম খুব বেশি মানুষজন বা ওইখানে লোকাল ওরকম খুব বেশি নাই, যা আছে ওই বেস অফ দ্য মাউন্টেন এবং ওই মানে এরিয়ার বাইরেই আছে, ওইখানে ওরকম খুব মানুষজন নাই। তো আমরা এরকম হাঁটতেছে, আমি একা আগাচ্ছি। তো একটা সময় এরকম দেখা গেল যে আমি বেশ একটু মানে আমার ফ্রেন্ডের থেকে বেশ অনেকখানি আগে গেছি বলতে এখন মানে ওদেরকে আর আমি দেখতে পাচ্ছি না, পিছনে ওরকম বোঝা যাচ্ছে না, বা ওরকম ওদের মানে কিছুক্ষণ আমি রেস্ট নিচ্ছি, যখন হাঁপিয়ে যাচ্ছি রেস্ট নিচ্ছি, কিন্তু ওদেরকে আমি পিছনে পাচ্ছি না। তা আনুমানিক আপনার মানে ঘন্টা খানেক আগানোর পরের কথা বলছি। তো এরকম যখন আগাতে একটা জায়গায় এরকম হঠাৎ করে দেখলাম যে আমার সামনেই দুটো আপনার মানে চাইনিজ ছেলে, ইয়াং মানে আপনার 22-23 বছর এরকম বয়সী দুটো ছেলে, ওরা হঠাৎ করে একটু মানে আমার অনেক আউট অফ নোওয়্যার ওরা মানে আমার কাছে এসে, আমি তখন বেশ মানে আমি যেহেতু একা ছিলাম, আমার সাথে কোনো মানে এই ধরনের মানে মাউন্টেন ক্লাইম্বিং এ কিন্তু আপনার সাথে পানি টানি ধরনের কিছু স্ন্যাক্স সাথে থাকে। তো আমাদের সাথে যেগুলো ছিল মোস্টলি ওই আমার ফ্রেন্ডদের কাছে ছিল পানির বোতল, আমার কাছে মানে সাথে ওরকম কিছু ছিল না। তো আপনার আমি ওই টাইমে একটু থ্রাস্টি ছিলাম, তো ওই টাইমে আমি একটু দাঁড়িয়ে মানে একটা জায়গায় একটু মানে বিশ্রামের মতো নিচ্ছি। তো ওই দুইটা চাইনিজ ছেলে ওরা এরকম এসে আমাকে মানে চাইনিজেই জিজ্ঞেস করতেছে যে কি তুমি কি পানি খাবা। তারপরে আমি মানে একটু আমার একটু লাগতেছিল যে মানে হঠাৎ করে ওরা কোথা থেকে আসলো, সেরকম আমাকে পানির কথা জিজ্ঞেস করতেছে। আর মানে ওরা বুঝলোই কিভাবে যে পানার মানে আমার তো তৃষ্ণা পাইছে। তো যাই হোক, আমি ভাবলাম যে হয়তো আমাকে দেখে খুব ক্লান্ত লাগতেছে, ওরা মনে হয় জন্য পানি অফার করতেছে। তো তারপর আমি ওদের মানে ওদের পানিটা আমি নিতে চাচ্ছিলাম না, ওরা আমাকে মানে পানি অফার করে, তা আমি পানি নিতে চাচ্ছিলাম না। তো এরপরে আপনার কিছু দূর মানে কিছু সময় পরে ওরা বলে যে ঠিক আছে চলো আমরা একসাথে সামনে আগাই, ওরা আমাকে বলে। তো পুরো কনভারসেশনটাই চাইনিজে হচ্ছে, চাইনিজরা ওরা সাধারণত মানে ইংলিশ ওরকম পারে না, তো এরকম বলে। তো আমি একটু দ্বিধায় পড়ে যাই, কারণ আমার মানে একা হাঁটতে একটু মানে কেমন যেন লাগতেছিল ওই টাইমে, কারণ আমার ফ্রেন্ডরা বেশ পিছনে পড়ে গেছে না। আমি ওদের জন্য খুব বেশি টাইম ওয়েটও করতে পারতেছি না, কারণ খুব বেশি টাইম ওয়েট করলে তখন আবার ঠান্ডা লাগে, শীত করে, আবার মানে একা হাঁটতেও ভালো লাগতেছে না। তো ওদের অফারটা পেয়ে আমি একটু দ্বিধায় পড়ে যাই যে আমি ওদের সাথে যাবো কি যাবো না এরকম টাইমে। তো ওরা আমার মানে ডিসিশনটা মানে আমি ওদের কি রেসপন্স করবো ওটা শোনার জন্য ওরা অপেক্ষা করতেছে এরকম। তো আমি একটু হেজিটেশনের ভিতরে থাকা অবস্থায় আমার পিছন থেকে দেখি যে একটা মানে আপনার চাইনিজ মঙ্ক টাইপের একটা বৃদ্ধ, সে আমাকে মানে চাইনিজে বলতেছে মানে ডাকতেছে আমাকে। তখন আমি আবার একটু মানে হয়ে গেলাম যে এরকম ওই ভদ্রলোককে কেন ডাকে, ওই বৃদ্ধ আমাকে কেন ডাকে। তা আমি একটু কয়েক স্টেপ একটু নিচে নেমে আপনার ছোট একটা মানে টেম্পলের মতো এরকম ছিল, তো ওইখানে ওই লোকটা এরকম করতেছে। তো বলতেছে যে কি ওইদিকে কি দেখো, ওরা মানে ওদের সাথে যায় না, ওরা ভালো না,
এরকম ওই লোকটা আমাকে এরকম বলে, তো বলে টলে বলার পরে তো আমি যখন ওই বৃদ্ধর সাথে কথা বলতেছি, ওই দুইটা চাইনিজ আপনার ওরা কিন্তু মানে আমার দিকে মানে তখন একটু মানে ওদের মানে এটা একটু হয়ে গেছে, মানে এতক্ষণ ওরা আমার সাথে একটু ফ্রেন্ডলি মানে বিহেভ করছে, কিন্তু তখন ওরা কেমন যেন একটু মানে মনে হলো যে একটু রাগান্বিত এগ্রেসিভ হয়ে গেছে যে আমি ওদের অফারটা অ্যাকসেপ্ট না করে কেন বৃদ্ধর সাথে কথা বলতেছি এরকম। তো ওরা দেখি যে সামনে এরকম আগায় গেল। তো যাই হোক, এরপরে মানে ওই বৃদ্ধর সাথে কিছুক্ষণ কথা বলে আমি আবার যেহেতু ওইখানে আমি আবার সামনের দিকে আস্তে আস্তে আগানোর পরে তো কিছু দূর আগানোর পরে এখন আমি যেহেতু মানে একদম ওই টাইমে মানে আমি ফার্স্ট, আমার সামনে কেউ থাকার কথা না, শুধু ওই চাইনিজ দুইটা ছেলে আসছে আমার সামনে, এছাড়া আর কেউ নাই, এটা আমি জানি, কারণ আর বাকি সবাই আমার পিছনে, আমার চাইনিজ ফ্রেন্ড, তারপর অন্য যারা টুরিস্ট সবাই পিছনে, আমার বাঙালি ফ্রেন্ড। তো আমি এরকম আস্তে আস্তে তখন আমি একটু স্লোলি হাঁটতেছি একাই হাঁটতেছি, ওই বৃদ্ধটা ওইখানেই ছিল। তো আমি ভাবছি যে ওই মন্দিরের বৃদ্ধটা ওই মন্দিরের ওইখানে স্থানীয় কেউ মঙ্গটং হবে, এরকম চায়নাতে থাকে কিছু আপনার পাহাড়ের ভিতরে ছোট ছোট এরকম আপনার অল্প কিছু এরকম লোকালয়ের মতো থাকে, কিন্তু খুব বেশি মানুষজন থাকে না। তা আমি ওই বৃদ্ধর ব্যাপারটাও